নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত রবিবাসরীয় সাহিত্য আড্ডায় আমরা আবার চলে এসেছি। প্রতিবার সোমবার রবিবার আমরা চেষ্টা করি, সারা সপ্তাহ অফিস থাকে, তো এই একদিন আমরা বিশিষ্ট কবি সাহিত্যিকদের একটু নিয়ে আসার চেষ্টা করি। তো আমাদের সঙ্গে রয়েছে আজকে কবি শক্তিপদ পাঠক মহাশয়। পাঠকবাবু, উনি একজন শিক্ষক, একটু কাছে আসুন। উনি একজন শিক্ষক এবং খুব বিনয়ী মানুষ, বিদগ্ধ, খুব ভালো পণ্ডিত মানুষ, পড়াশুনো প্রচুর করেন লেখালেখির জন্য। তো যাই হোক, আপনার আলোচনার মাধ্যমে তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। পাঠকবাবু, আপনি বলুন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন কথা। নমস্কার, সমস্ত দর্শককে জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি শক্তিপদ পাঠক। প্রধানত আমি একজন শিক্ষক, কিন্তু কম বয়সে যখন কলেজ লাইফে পড়াশোনা করি সেই সময় একটু আধটু লেখালেখি করতাম, কিন্তু চাকরি জীবনে প্রবেশের পর বিভিন্ন সাংসারিক চাপে এবং অন্যান্য চাপে লেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম। অনেক দিন, প্রায় দীর্ঘ 20 বছর কোনো লেখালেখি করিনি। এই কয়েক বছর, প্রায় ওই 2015-16 থেকে আবার একটু আধটু লেখালেখি করছি আর কি। আমাকে ঠিক সাহিত্যিক বা কিছু বলা যায় না। আমি মূলত সাহিত্য পড়াশোনাটা চিরকালই করি, কিন্তু লেখালেখি অনেকদিন, দীর্ঘদিন লেখালেখি করতাম না। এখন একটু আধটু কবিতা এবং অনুগল্প এই ধরনের একটু টুকটাক লেখালেখি করি, কিন্তু তাও নিয়মিত নয়। মাঝে সাঝে যখন সময় পাই বা যখন একটা কোনো চিন্তা ভাবনা আসে সেটাকে খাতায় লিখে রাখি এবং ফেসবুকের মাধ্যমেই মোটামুটি প্রকাশ করি। এছাড়া দীর্ঘদিন কোনো বই ছিল না আমার। এখন সদ্য আগের বছর একটা বই, কবিতার বইটা একটা প্রকাশ পেয়েছে। কবিতার বইটার নাম হচ্ছে শীত ঘুমে আছি, ইসব পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আর একটা বই সদ্য প্রকাশের পথে, তার নাম হচ্ছে তুনিরে নিহিত দীর্ঘশ্বাস। এখনো প্রকাশ হয়নি। এই অগাস্ট মাসের 16 তারিখে সেটা প্রকাশিত হবে। নমস্কার। তো দাদা, সবাইকে আমরা যেটা প্রশ্ন করি, আপনার ছেলেবেলার কথা বলুন। আপনার কি দুর্গাপুরেই জন্ম, না আপনি কোথায়? না, আমার জন্ম অ্যাকচুয়ালি বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা প্রত্যন্ত গ্রাম। আচ্ছা। আমার যে গ্রামটা সেটা মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়, মানে অনেক দক্ষিণ বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রাম। এমনি সেখানে যে খুব একটা সাহিত্যের বিরাট কিছু মানে পরিমণ্ডল ছিল তা নয়, কিন্তু আমাদের পরিবারে মূলত মানে গান বাজনার চর্চাটা ছিল। আমার দাদু ছিলেন মানে ওই তখনকার দিনের ওই যে হরিনাম কীর্তন এইসব যে বিভিন্ন মানে যে অনুষ্ঠানগুলো হতো তার মূল গায়ন ছিলেন। এবং আমার বাবাও গান বাজনা নিয়ে, এবং তার সঙ্গে প্রাইমারি টিচারও ছিলেন উনি, প্রাথমিক শিক্ষক। তো উনি এইসব নিয়ে থাকতেন, কিন্তু আমি গান বাজনার জগতে কখনোই ছিলাম না। কিন্তু ওই যে গান বাজনার জগতে থাকার জন্যে ঘরে যে একটা পরিমণ্ডল ছিল, বিভিন্ন মানুষের আসা যাওয়া, সেখানে ধরুন গান বাজনার মধ্যেও তো কথা আছে। সেই যে কথাগুলো, সেই কথার মধ্যেও সাহিত্য আছে অবশ্যই। হ্যাঁ, সেইগুলো থেকেই সাহিত্যের প্রতি একটু টান, জিনগত দিক থেকেও বলুন আর ওই শোনার দিক থেকেও বলুন, একটা টান তৈরি হয়। তাছাড়া ছোটোবেলায় তো প্রত্যেককেই ধরুন সিলেবাসের পড়াটা পড়তে হয়, সেখানে বাংলাতে বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস এইসবগুলো পড়তে হয়েছে, এবং সেইগুলো থেকে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা ছোট থেকেই তৈরি হয়েছিল। আচ্ছা। কিন্তু লেখালেখি প্রথম শুরু করি মোটামুটি ওই যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। উচ্চ মাধ্যমিকে আমাদের যে যখন আমরা ওই সালডিয়া হাই স্কুল বলে একটা, তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, তারপরে আপনি বাঁকুড়া থেকে দুর্গাপুরে আসা কিভাবে হলো? মানে চাকরি সূত্রে প্রথম পোস্টিংই দুর্গাপুরে হলো নাকি? হ্যাঁ, প্রথম পোস্টিং দুর্গাপুরে। আমি ওই পড়াশোনা করি। আপনি জেমুয়া একটু স্কুলটার নাম বলুন। আপনি তো শিক্ষক একজন, এবং আপনি দেখলাম পদার্থবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেছেন, ফিজিক্সে। তো সেগুলো কি বর্ধমান ইউনিভার্সিটি? না, আমার পড়াশোনাটা হচ্ছে স্কুল লাইফটা বাঁকুড়াতেই, সালডিহা স্কুল, কিন্তু অনার্স এবং মাস্টার ডিগ্রিটা করেছি আমি মেদিনীপুর কলেজ থেকে আমি করেছি অনার্স, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি ওখান থেকে। ওইখানে যাওয়ার পর একটু লেখালেখিতে একটু বেশি যুক্ত হয়েছিলাম,
ওইখানে একটা আবৃত্তি সংস্থার সঙ্গেও কিছুদিন ছিলাম আর কি, তার সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকাও পড়তাম। সেই সময় একটু লেখালেখি শুরু হয়েছিল, কিন্তু সেটাও খুব একটা নিয়মিত বলা যায় না, এক আধটা লেখালেখি এইরকম আর কি। তো মূলত এই 2015 সালের পর থেকে একটু আধটু লেখালেখি করছি, তাও খুব বেশি নয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হ্যাঁ, আপনার তাহলে আপনি মূলত কবিতাটাই লেখে, কবিতা এবং অনুগল্প। হ্যাঁ, অনুগল্প দু চারটে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কবিতা লেখার আমি যদি প্রশ্ন করি যে কবিতা আপনার কাছে কি, এক কথায় কি বলবেন? দেখুন, কবিতা এবং গদ্যের মধ্যে একটা এমনি যে পার্থক্য আছে, গদ্য লেখার ক্ষেত্রে আমার যেটুকু ধারণা, আমি তো ধরুন সাহিত্যের লোক নই, না না, আপনার আপনার অনুভবের কথা বলছি, নিজের অনুভব। ব্যক্তিগত। গদ্য যে লেখা, গদ্য লেখার মধ্যে তার অর্থ হচ্ছে তার যেটা ওয়ার মিনিং, এইটাই মূলত গদ্যের ক্ষেত্রে, যেমন ধরুন সেই অর্থটা আমরা পাই। যেমন ধরুন একটা ধরুন গদ্য লেখা, যে আমার বাবা এই বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছেন, আমাদের ভাই বোনদের খুব আনন্দ। এখানে এই যে কথাটা যেটা বললাম, এর মিনিং এইটাই। কিন্তু কবিতার ক্ষেত্রে মানে আমি বলতে চাইছি যে কবিতা আপনার কাছে কিভাবে আসে, মানে ধরা দেয় আমার প্রশ্নটা। হ্যাঁ, এটাই মানে কবিতা ভালোবাসা থেকেই, কবিতাকে ভালোবাসা থেকেই কবিতা লেখার প্রতি প্রেরণা জাগে। এবং চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কোনো একটা হয়তো মানে যাচ্ছি কোথাও, যেতে যেতে একটা চিন্তা এলো, সেই চিন্তা থেকে প্রথমে হয়তো একটা লাইন মাথায় এলো আর কি, সেই লাইনটা হয়তো লিখে রাখলাম, সেই লাইনটা থেকে পরবর্তীকালে সেইটা থেকে একটা নির্মাণ করতে হয় অ্যাকচুয়ালি। মানে কবিতা তো ধরুন একবারে থরলি পুরো একবারে সেই ফ্লোয়ের মতো আসে না, প্রথমে হয়তো একটা লাইন এলো, সেই লাইনটা থেকে বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে একটা নির্মাণ করে একটা জিনিস দাঁড়িয়ে যায়, সেটা এবার আবার কাটাকাটি করে পরবর্তীকালে আবার সংশোধন করে সেটাকে আবার নির্মাণ করতে হয়। আচ্ছা, তো আমি একটু কবিতার প্রসঙ্গে আসছি এবং কবিতা পাঠও শুনবো। তার আগে আপনি খুব ভালো আবৃত্তি করে শুনেছি, আবৃত্তিকারও একজন। তো যাই হোক, তার আগে আমি একটু আপনাদের স্কুলের ব্যাপারটা শুনবো। শুনেছি যে আপনি যেই স্কুলে আছেন সেই স্কুলটি খুব সাজানো গোছানো, আমি ছবি দেখেছি, যাওয়া হয়নি, আমাকে আশরাফুলদা অনেকবার বলেছেন, এবং জয়নুল হক বাবু আছেন মনে হয় না? তো আপনাদের স্কুল তো একটা মডেল স্কুল মনে হয় না পশ্চিমবঙ্গের মধ্যে? সাজানো গোছানো, কিন্তু গ্রামাঞ্চলের স্কুল। আমাদের স্কুলটা গ্রামাঞ্চলের স্কুলটা প্রথমে এমনি সাধারণ স্কুলের মতোই ছিল, তো পরবর্তীকালে যখন আমাদের এই জয়নুল হক হেডমাস্টার হয়ে এলেন, তো ওনার স্কুলটা সাজানোর ব্যাপারে একটা উনি উদ্যোগ নিলেন এবং আমাদেরকে সঙ্গে নিয়ে বললেন যে স্কুলটার একটু ডেকোরেশন করব, যাতে ছাত্রছাত্রীরা স্কুলে এসে একটু আনন্দ পায়। একটা মেড়মেড়ে স্কুল আর একটা যদি সাজানো গোছানো স্কুল হয়, দুটো ক্ষেত্রে একটা পার্থক্য আছে। ছাত্রদের একটু সাজানো গোছানো স্কুল হলে এখানে আসার আগ্রহটা বৃদ্ধি পাবে। সেই জন্য তিনি এমনি বিভিন্ন গ্রামের লোক, আমাদের টিচার প্রত্যেককে একটুকু বলেন যে আপনারা হেল্প করুন, হেল্প করে একটু স্কুলটাকে আমরা একটু অন্যরকমভাবে সাজাই। তো তখন আমরা সকলে মিলেই গ্রামে এবং নিজেরাও কিছু কিছু দিয়ে পরে, টাকা পয়সা দিয়ে পরে আমরা স্কুলটাকে সাজানোর পরিকল্পনা নিই এবং স্কুলটা নতুনভাবে সরকারি সাহায্য না, সরকারি সাহায্য পাইনি। পরবর্তীকালে আমরা এমনি বিভিন্ন এডিডি এর কাছ থেকে সাহায্য পেয়েছি, ডিএসপির কাছ থেকে সাহায্য পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে, সংস্থা থেকে সাহায্য পেয়েছি, এবং বেশিরভাগটাই আমাদের এমনি গ্রামের লোক এবং স্কুল টিচার যারা আমরা আছি, এবং কিছু কিছু শুভানুধ্যায়ী যারা কিছু কিছু সাহায্য করেছেন, তাদেরকে নিয়েই স্কুলটাকে সাজানোর কাজটা শুরু হয়েছিল। এবং স্টুডেন্ট কেমন, মানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর। মানে আমাদের জেমুয়া গ্রামটা তো অ্যাকচুয়ালি অনেক উচ্চ মাধ্যমিক স্কুল নাকি? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক স্কুল, কিন্তু সায়েন্স নেই, মানে আর্টস আছে। তো জেমুয়া স্কুলটা তো, গ্রামটাই তো বড় গ্রাম, প্রচুর মানে বড় গ্রাম, ধরুন প্রায় 6,000 লোকের বাস, তার সঙ্গে পাশাপাশিগুলোকে ধরলে প্রায় 10,000, যেগুলো সারাউন্ডিং যে সমস্ত গ্রামগুলো আছে, পুরানগঞ্জ, হরিবাজার ইত্যাদি করে। ফলে ছাত্র সংখ্যা প্রচুর, এবং গ্রাম যেহেতু অধিকাংশ গার্জেনেই ছেলে মেয়েদেরকে এই স্কুলেই ভর্তি করেন। এখন কিছু কিছু গার্জেন প্রাইভেট স্কুলে দিচ্ছেন, কিন্তু একটা সময় ছিল যখন সমস্ত মানুষই আমাদের এই গ্রামের স্কুলে এখানে ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাতেন। তো তবু এখনও ছাত্র সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। পড়াশোনার মান মানে কীরকম, মানে আমি যদি প্রাইভেট স্কুলের সঙ্গে এখন যদি তুলনা করি, এখন পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে কি, পড়াশোনার ক্ষেত্রে ছাত্র তো ধরুন যারা আমাদের স্কুলে পড়ে অধিকাংশই মানে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন লার্নার, বেশিরভাগই মানে এমনি গ্রামের বলে, মানে হচ্ছে কি সেই রকমের পড়াশোনা যে খুব বিরাট কিছু স্কুল যে একটা বিরাট কিছু দেখাতে পেরেছে তা নয়, কিন্তু তবু কিছু কিছু ছাত্র আছে যারা স্কুল থেকে মোটামুটি ভালো রেজাল্ট করেছে এবং মোটামুটি ভালো জায়গায় তারা মানে প্লেসমেন্টও পেয়েছে আর কি। তবে স্কুলের
অন্যান্য যেগুলো প্রাইভেট স্কুলের সঙ্গে তুলনা করলে সে তুলনায় কিন্তু পড়াশোনার যে মান সে ততটা মান উন্নত বলা যায় না, কিন্তু ছাত্র সংখ্যা আছে এবং ছেলেমেয়েরা স্কুল আছে, এটুকু বলা যায় আর কি। আচ্ছা, যাই হোক, এবার শুনি আপনার কবিতা শুনি। কবিতা কি বই থেকে পাঠ করবেন না? মুখস্থ বলতে আমি যেমন ধরুন কবিতা আমি আবৃত্তিকার আমি নই। আচ্ছা, শুনি আবৃত্তি শুনি, খুব ভালো আবৃত্তি। আবৃত্তি ঠিক নই বললাম তো। না, আমাকে আশাফুলদাও বলেছেন যে আপনি খুব ভালো আবৃত্তি করেন। আবৃত্তি তো আমি করি না দীর্ঘদিন, মানে ভুল হয়ে যেতে পারে লাইনের ভুলে। যেমন ধরুন আমি দেবতার গাছ থেকে একটু সামান্য অংশ বলছি আর কি। গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেলাক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থস্থান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী। নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে, পুণ্য লোভাতুরা মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি, মানে না মিনতি, শুধুই মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথার মৈত্র কহিলেন তারে। বিধবা কহিল কাঁদি, পায়ে ধরি তব স্থান করিল কোনো মতে একধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তাকে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছেন সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন সন্তান সাথে দিয়ে তারে স্তন, মানুষ করেছে যত্নে সে থাকিবে সুখে, মায়ে ছেড়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্তে নীরবে। তুই হেথা কেন ওরে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় মুষ্টি ধরি সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকড়ি। অবশেষে বিপ্র করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ নুত আপবানে বিধিয়া কাঁদিয়া উঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি এমন কথা বলিবার নয়। এটা অনেক বড় কবিতা, হ্যাঁ সামান্য একটু বললাম আর সবটা। এবার আপনার কবিতা শুনি। এখন দেখুন আমার কবিতা এটা আর কি, আমার কিছু কিছু পুরানো কবিতা আছে যেগুলো ধরুন কলেজ লাইফে লিখেছিলাম, সেগুলো আমি আর বলছি না। সেগুলোর মধ্যে একটু মানে ছন্দ বেশি আছে। এখন যেগুলো লেখা তার মধ্যে আমি একটা পড়ে শোনাচ্ছি আর কি। এটার মধ্যেও ছন্দ আছে কিন্তু অন্তমিলটা নেই। প্রার্থনা তোমার কাছে। মুগ্ধ রাত্রির গোপনে এসেছিল একটি জলপিপি, ডানায় লেগেছিল জলের ছিটে আর নরম মোরা ঢেউ। ছুঁয়েছে হাতে হাত অমনি শিহরণ, প্রবল শিলাপাত ভেঙেছে ঘর বাড়ি। কেন যে বুনো হাওয়া ডেকেছে জানে কেউ? পুকুরে মাছগুলি কেবলই ঘাই মারে বড়শি ক্লান্ত। ফাতনা ভেসে থাকে কিছুই সাড়া নেই, আধার চমকায়। সঘন শ্বাস পড়ে রাত্রি নির্জন, জলজ শাপলা ডাঁটাতে শুষে নেয় তরল আলো গান। তারারা থমকায়, চোখের কোণে কোণে বলছে নিয়ে যাও, সময় অল্প। গভীরে জমা জল, আধারে ঢাকা আলো যেটুকু দিচ্ছে। করুণ আরতিতে দীঘল হাত পেতে দুয়ারে ডাক দাও, আমাকে জল দাও, নম্র আলো দাও, কুঁড়িতে এনে দাও ফোটার ইচ্ছে। নমস্কার। আর একটা কবিতা বলি, ওটাতে যেমন ছন্দ আছে, কিন্তু ছন্দটাও খুব একটা এমনি কবিতার মতো, গদ্য কবিতার মতো। ইচ্ছে। পাখিদের স্কুল নেই,
তবু তারা শিখে যায় উড়ান কৌশল, গাছের সুউচ্চ ডালে বাসা বাঁধা, বুননের সূক্ষ্ম কারিগরি। সারাদিন কিচির মিচির কথা, খুঁটে খাওয়া দানা পানি ফলমূল, পাতার ঝোপের মধ্যে শান্তিময় ঘুম, বেঁচে থাকা সহজ সরল। আমিও পরের জন্মে পাখি হব। বাহ, সুন্দর। আর বলবো নাকি? বলুন বলুন, কবিতা তো এটা কবিতারই অনুষ্ঠান। হ্যাঁ, কবিতা জীবন পাঠ। স্রোত। থই থই বর্ষায় পুকুরের কানাস ভেঙে জল নামছে। কালো কালো ছেলেগুলি গামছা নিয়ে ঝিরঝির স্রোতে মাছ ধরছে। কেউ তুখোর হাতে জাপটে ধরছে, কারো হাত থেকে পিছলে পালিয়ে যাচ্ছে মাছ। মেঘে মেঘে আঁধার করে এলো, কড়কড় করে বাজ ডাকছে। ভয় নেই, ভ্রুক্ষেপ নেই। ছেলেগুলি ছপ ছপ করে জল মাখছে, মাছ ধরছে। ঘন কালচে সবুজ ধানের চারা মাজা রং আলোয় বেড়ে উঠছে ফনফনিয়ে। সন্ধ্যায় কাঠের আগুনে পাতা পোড়া সর্ষে মাছ মোটা চালের ভাত হবে। বর্ষার জল আর চিকচিক আনন্দ ভেসে আসবে ঘরের উঠোনে। বাহ, আপনার কবিতায় কিন্তু যেটা আপনি বলছেন যে গ্রামে বড় হওয়া, সেই গ্রামের একটা টান রয়েছে, ছবি একটা ফুটে উঠছে গ্রাম্য জীবনের বেশ। এই গ্রাম্য জীবনে আমরাও তো এরকম ছোট সময় মাছটা ধরেছি। আর এমনি আমরা মাছ না ধরলেও আমরাও বাবা- ধরেছি, আমরা সামনে পুকুর আছে। বাবা তখন ওই চাষের যে জমি, চাষের জমিতে ওই সেই ঘুগি বলে আমাদের দিকে, সেই ঘুগি ওই যে নালায় যে জল যায় সেখানে পেতে রাখতেন আর কি। তারপর গোটা রাত সেখানে সেই জল যেত, সকালবেলা দেখা যেত সেই ঘুগি ভর্তি মাছ, ছোট ছোট মাছ, দাঁড়কে মাছ, পুঁটি মাছ, এইসব মাছ। সেই সব মাছগুলো বাড়িতে নিয়ে এসে সেগুলো সর্ষে বাটা দিয়ে রান্না হতো। তা সেইটাই তখন একটা মানুষের একটা বিরাট, তখনকার দিনে তো এত টাকা পয়সাও ছিল না মানুষের, ওই সামান্য একটু আধটু খাওয়া দাওয়া ভালো হলে একটা আলাদা আনন্দ মানুষের মধ্যে সেইটাই, দেখা যেত আর কি। আচ্ছা, আপনি প্রচুর শুনেছি প্রচুর পড়াশুনো করেন, বইপত্র পড়েন, তো আপনার সম্প্রতি পড়া কিছু বই বা আপনার প্রিয় লেখকদের কথা কিছু বলুন। বই অনেক দিন থেকেই পড়ি, বই যে পড়ি না তা নয়, কবিতাও পড়ি, উপন্যাসও পড়ি, গল্পও পড়ি, সব রকম বইই পড়ি, প্রবন্ধও পড়ি। তো তার মধ্যে যেমন ধরুন আমার কবিতার মধ্যে যদি প্রিয় বলতে হয়, এখন সব থেকে আমার প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটা হচ্ছে কি সহজ সরল, তার মানেটা সহজে বোঝা যায়। আর কিছু কিছু কবির কবিতা আছে কি কবিতার মানে মধ্যে একটা আলো আঁধারি ভাব থাকে, সেই আলো আঁধারি ভাব থাকলে হয় কি আর অর্থটা বোঝা, যদিও কবিতার ক্ষেত্রে অর্থটা প্রধান জিনিস নয়, কবিতার ক্ষেত্রে তার অনুভব, তার যে মানে আলো আঁধারি ভাব, এটাও একটা মানে আলাদা মাত্রা এনে দেয়। কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ক্ষেত্রে আমি দেখেছি তার কবিতাটা পড়লে পরে একটা আপনি মানে আপনি মানে আপনার মধ্যে চলে আসবে, ওটার জন্য কষ্ট করতে হবে না। অনেক কবিতা পড়ে পড়ে হয় কি মানেটা বের করতে গেলে কষ্ট করতে হয়, অনেক ভাবতে হয় যে এটা কী বলতে চেয়েছে, কী বলতে চেয়েছে। কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাগুলো আমি দেখেছি যে এগুলোর মধ্যে একটা তো ভালো লাগা তো আছেই, তার সঙ্গে হচ্ছে কি তার মানেটা ইজিলি, আর তাছাড়া তার শব্দচয়ন এবং ধরুন তার যে মানে একটা সহজ সরল ভাব, এই ভাবটা আমাকে খুব ভালো লাগে। এই যেমন দেখুন একটা তার যে চিত্রকল্পগুলো, এই যেমন ধরুন অমলকান্তি কবিতাটাই ধরুন না, অমলকান্তি যেমন ধরুন এক জায়গায় আছে যে ওই অমলকান্তি তো রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুরটা কেমন, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। এই যে জিনিসটা কবিতা যারা পড়েন তারা যদি উপমাগুলো মানে জিনিসটাকে অনুভব না করতে পারেন, যারা অনুভব করতে পারেন না তাদের ক্ষেত্রে কবিতা ভালো লাগে না। দেখবে অধিকাংশ মানুষ এখন কবিতাকেও ভালোবাসে না, মানে কবিতাটা ভালোবাসতে গেলে তাকে অনুভব করতে হবে, সেই অনুভবটা করার জন্য তার একটা মন চাই, সূক্ষ্ম মন, সেই মন যদি না থাকে তাহলে বেশিরভাগ মানুষেরই কবিতা প্রিয় হবে না। এই যে ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, এটাকে চিন্তা করতে হবে। মানে বর্ষা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, ক্ষান্ত বর্ষণ দিয়ে তখন কাক চারদিকে ভিজেছে, ভিজে পরে তখন পরে সে কি ডাকছে, কা কা করে ডাকছে, সেই ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেল, লাজুক রোদ্দুর, রোদ্দুর কিন্তু তেজ নেই, হলুদ রঙের বিকেলের যে আলো, লাজুক রোদ্দুর, সেটা জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। যারা কচি জাম পাতা বা কচি জামরুল পাতা দেখেছেন, তাতে যখন সেই বিকেলের রোদটা পড়ে একটা চিকচিক করে ওঠে পাতাটা,
তার যে একটা সৌন্দর্য, তার যে একটা মাধুর্য, এটা যারা না দেখেছেন, প্রকৃতির সঙ্গে না মিশেছেন, অনেকে তো গ্রামের ছেলে মেয়ে নয়, কলকাতা শহরের মানুষ, তারা হয়তো জামরুল গাছেই দেখেনি, জাম গাছেও দেখেনি, এরকম অনেক মানুষ আছে। তো যারা গ্রামে বিশেষ করে বড় হয়েছেন এবং যাদের একটা সূক্ষ্ম অনুভূতি আছে, তারা যখন ওই যে জিনিসটা তাদের মনের মধ্যে ছবি হয়ে যখন ফুটে ওঠে এই যে লেখাটা, তো তখন তাকে বেশি সেটাকে মানে তাকে কি বলবো, তাকে একটা স্ট্রাইক করে সেই কথাগুলো, তখন তার বেশি ভালো লাগে। তা কবিতা পড়তে গেলে সেই জন্য প্রকৃতির সঙ্গেও মেশা দরকার। প্রকৃতির সঙ্গে যারা না মিশেছেন তারা কবিতাকে ততটা মানে ভালোবাসতে পারবেন বলে আমার মনে হয় না। এবারে অন্য অনেকে একদমই তাই। জীবনানন্দ বলুন, এই যেমন ধরুন নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই একটা লাইন আছে, ওই যে কেউ কি শহরে যাবে বলে আছে আর কি, মানে গ্রামে থাকবো বলছে আর কি, সেইটা একটা বর্ণনা দিচ্ছে, সে নদীর ধারে বসে থাকবে বলছেন। তো সেই নদীটা কেমন বলছে কি, যে মৃদুকণ্ঠ তরঙ্গমালায় নৌকার লণ্ঠন থেকে আলো পড়ে, আলো কাঁপে, আলো ভেঙে ভেঙে যায়। মৃদুকণ্ঠ তরঙ্গমালায়, মানে তরঙ্গগুলো মানে বিরাট কিছু বাতাস নেই, হালকা বাতাসে নদীতে মৃদু মৃদু মানে হালকা ঢেউ উঠছে, সেটা এবং ভেঙে যাচ্ছে, এবং তাতে একটা খুব মৃদু শব্দ হচ্ছে, সেই জন্য ওটাকে বলে মৃদুকণ্ঠ তরঙ্গমালায়। সেখানে একটা নৌকা ভেসে আছে, সেই নৌকার লণ্ঠন থেকে সেই তরঙ্গমালায় আলো পড়ে, আলো কাঁপে। আলো কেন কাঁপছে না, তরঙ্গটা কাঁপছে, তরঙ্গের জন্য আলো কাঁপছে, আর তরঙ্গটা যখন ভেঙে যাচ্ছে তখন আলোটাও ভেঙে যাচ্ছে। তার মানে আলো ভেঙে ভেঙে যায়। এই যে আলো ভেঙে ভেঙে যায়, এই জিনিসটা মানে ধারণা করা এবং অনুভব করা একটা সূক্ষ্ম মনের দরকার। আলো কীভাবে ভেঙে যায়, আলো তো কোনো মনে করুন কাচের দণ্ড নয়, যে কাচের একটা গ্লাস নয় যে পড়ে ভেঙে গেল। তো আলো ভেঙে যাওয়া, আলো কাঁপাটা না হলে মানুষ অনেকে চিন্তা করতে পারে, কিন্তু যে আলো ভেঙে ভেঙে যায়, এই যে কথাটা, এই কথাগুলো মানে কবিতার একটা মূল জিনিস আর কি। মানে কবিতাতে ধরুন হচ্ছে কি, একটা সাধারণ কথা কবিতার মধ্যে একটা আলাদা মাত্রা পায়। কবিতা হচ্ছে কি, মানে যেটাতে আসল মানে সেটাকে অতিক্রম করে একটা কিছুতে যায়। কবিতা বহুমাত্রিক। কবিতা হচ্ছে একটা কথা কবিতা, সেই কবিতার মধ্যে একটা বাইরের মানেটাই সব নয়, বিভিন্ন পাঠকের কাছে তার মানেটা আলাদা আলাদা হয়ে ধরা যায়। আপনি সেটাকে যদি চিন্তা করেন তার মানেটা আবার পাল্টে যাবে, তাকে আরও আলাদা চিন্তা করেন তার মানেটা আরও পাল্টে যাবে। এই রবীন্দ্রনাথের কবিতাই যেমন ধরুন না, এমনি যেগুলো সাধারণ রবীন্দ্রনাথের কবিতা, যেমন ধরুন ওই যে শিশির আর সূর্যকে নিয়ে একটা ছোট্ট কবিতা আছে, ওই শিশির সূর্যকে উদ্দেশ্য করে বলছে আর কি, যে হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনে সেবা। শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। দেখুন, এর একটা এমনি সাধারণ মানে আছে। শিশির সূর্যকে বলছে যে গগন মানে একটা বিশাল বড় আধার, সে আধার ছাড়া তোমাকে ধারণ করার মতন ক্ষমতা ছোটোখাটো জিনিসের নেই। গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনে সেবা। তপনের কাছে যাবার মতো সামর্থ্য নেই শিশিরের। শিশির অনেক নিচে আছে, তপন অনেক উপরে আছে, তার তেজ প্রচণ্ড, তার কাছে যাবার মতো শিশিরের ক্ষমতা নেই, করিতে পারিনে সেবা। তখন তপন বলছে কি, শিশিরের বুকে আসিয়া, মানে শিশিরের বুকে তপন শুষে নয়, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। শিশির মানে তো একটা ধরুন মুক্তার বিন্দুর মতন, তাতে সূর্যের একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে শিশিরের বুকেও ছোট হয়ে চলে আসছে। শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি। তপন তো বিশাল জিনিস, কিন্তু বিশাল জিনিস হলেও শিশির ওকে ধরতে পারবে না, কিন্তু ওর মধ্যে ছোট হয়ে পূর্ণ সূর্যটাই ওর মধ্যে ধরা দিচ্ছে। ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। সূর্যের যখন প্রতিবিম্ব হতে পড়বে তখন তার থেকে আলো ঠিক রাখবে, ঝিলমিল 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 করবে, তার ফলে কী হবে, মানে তার ক্ষুদ্র জীবন যেটা সেটাকে হাসির মতন করে গড়ে তুলছেন। এটা তার এমনি সাধারণ মানে, কিন্তু এটাকে যদি আপনি আরো অন্যভাবে ভাবতে যান তখন তো এর আরো মানে বেরোয়। কবিতার হচ্ছে কি এরকম, মানে একটা কবিতার বহুমাত্রিক। যেমন ধরুন এইটাকে যদি আমি অন্য এখানেই কবিতার একটা জয়, যে পাঠক একটা পাঠক বিভিন্ন ভাবে তার মানে নিতে পারে বা নিজেকে খুঁজে পেতে পারে। এইটাতে আপনি জীবাত্মা পরমাত্মা নিয়ে আসতে পারেন। ধরুন শিশিরটা হচ্ছে জীবাত্মা পরমাত্মাকে বলছে তুমি বিশাল, তোমার সেবা করার মতো আমার সামর্থ্য নাই, তোমাকে ধারণ করার মতন আমার সামর্থ্য নাই। তখন পরমাত্মা বলছেন যে আমি ক্ষুদ্র হয়ে তোমাকে অধিষ্ঠান করছি জীবাত্মা হয়ে। পরমাত্মাই তো খণ্ড খণ্ড হয়েছে, বলছে আমি তো এক, কিন্তু আমি বহু হয়েছি, বহু হয়ে প্রত্যেকের মধ্যে আমি জীবাত্মা রূপে অধিষ্ঠান করছি। তাহলে সেরকম শিশিরের মধ্যে উনি জীবাত্মা রূপে অধিষ্ঠান করছেন এবং তার জীবনটাকে সার্থক করে তুলছেন।
এইভাবে আমাদের সঙ্গে একটা রয়েছেন হ্যাঁ। মালতী দি লিখছেন সুপ্রভাত, শক্তিপাঠ স্যার ও জয়ন্ত ভাই খুব ভালো, ধন্যবাদ মালতী দি। প্রতি আমাদের অনুষ্ঠান দেখে, প্রতি সপ্তাহে আসে। বাংলাদেশ থেকে কিশোর দেখছে, কিশোর লিখছে নমস্কার দাদা ভাই, আমরা বাংলাদেশ থেকে আবার চলে এলাম, আপনাদের অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালো লাগে। ধন্যবাদ কিশোর, খুব ভালো, তুমি প্রতি সপ্তাহে আসো আমাদের অনুষ্ঠানে, দেখতে পাই, ভালো। আর আমাদের সঙ্গে রয়েছে লাকিও রয়েছেন, কবি লাকি চট্টরাজ, সেও দেখছেন। যাক, ধন্যবাদ লাকি। দেখো, আমাদের অনুষ্ঠান অনেকক্ষণ আগে শুরু হয়েছে। তো দাদা বলছিলেন আপনার ভালো লাগা কবিদের কথা বলছিলেন, আর কিছু বলুন। আর হ্যাঁ, কবি যেমন সবাইকে ভালো লাগে, অনেককেই ভালো লাগে। রবীন্দ্রনাথ জীবন প্রথমে যেমন, যখন আমি প্রথম কবিতা পড়া শুরু করি, তখন প্রথমে ভালো লাগতো নজরুলকে। নজরুলের কবিতার মধ্যে একটা জোশ আছে, একটা বিদ্রোহী ভাব আছে, প্রেমের ভাব আছে, অনেক কিছু আছে। কম বয়সে তো প্রেম টেম এইগুলো তো মানে মানুষের ভালো লাগে। তো সেই সময় নজরুলকে সব থেকে বেশি ভালো লাগতো, তারপর সুকান্তকে ভালো লাগতো, দিয়ে আস্তে আস্তে রবীন্দ্রনাথকে ভালো লাগতে শুরু করলো, তারপর জীবনানন্দকে ভালো লাগতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে পাল্টায় আর কবিতা। মানে কবি যে প্রিয় কবি যে একজনেই থাকে তা তো নয়, একজন মানুষের বহু প্রিয় কবি থাকে, তার মধ্যে বিভিন্ন বয়স অনুযায়ী তার মানে কি বলবো, তার মানে ধারণাটা পাল্টায়। জ্বর গায়ে শুনছি পাঠকদার কথা, কবিতা বোধকে শ্রদ্ধা। ধন্যবাদ লাকি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালো লাগছে। তো তো এইভাবে এছাড়া আপনি কি গল্প উপন্যাস পড়া? হ্যাঁ, গল্প উপন্যাসও পড়ি। গল্প উপন্যাসের মধ্যে অধিকাংশ লেখক যেগুলো হাতের কাছে পাই সবাই পড়ি। তো তার মধ্যে যেমন ধরুন কিছু কিছু প্রিয় উপন্যাস তো আছেই প্রত্যেকের। যেমন আমার পার্টিকুলারলি দেশভাগ নিয়ে যে উপন্যাসগুলো আছে এগুলো পড়তে খুব ভালো লাগে। দেশভাগ নিয়ে যে সমস্ত উপন্যাস, যেমন ধরুন নীলকণ্ঠ পাখির খোঁজে, মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ, তারপরে কেয়া পাতার নৌকো, এইসব হ্যাঁ যেগুলো দেশভাগ নিয়ে লেখা, এইটা একটা বিশেষ করে আমাকে টানে। তো এইগুলো তো পড়ি। তার সঙ্গে এমনিতেও ধরুন কম বয়সে প্রেমের উপন্যাসও পড়েছি, তারপর বিভিন্ন শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রায় প্রত্যেকের লেখাই পড়েছি, মানে পড়িনি এমন লেখক মানে কম আছে। ফিজিক্সের স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়াশোনা আপনার, কিন্তু তাও মানে সাহিত্যের প্রতি টানটা ছিল। আমারও তাই, সায়েন্স নিয়ে পড়াশোনা, কিন্তু আমরা পড়তাম বইয়ের অবসর। কিন্তু এই জিনিসটা কিন্তু আজকাল কি দেখা কমে যাচ্ছে মানুষের মধ্যে, পড়ার প্রবণতাটা। আজকালকার স্টুডেন্টের, আপনি তো স্কুলে আছেন, শিক্ষক একজন, বলতে পারবেন স্কুলের ছাত্ররা কি সাহিত্য সেভাবে পড়ছে, বা এই লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেইভাবে ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহ, মানে আমি বলছি কি পাঠ্য বইয়ের বাইরে সাহিত্যে পড়া। আমরা কিন্তু ছোটবেলায় পড়তাম, মানে তাতে কি হতো, কল্পনা শক্তির একটা বিকাশ ঘটতো। আমাদের বলতো যে তোমরা বইয়ের বাইরে উপন্যাস পড়ো, গল্প পড়ো, কবিতা পড়ো। তো সেটা কি স্কুলে আজকালকার ছাত্ররা পড়ছে? না, এখন অনেক কমে গেছে। এখন সাহিত্যের প্রতি আগ্রহ, এখন শুধু কেরিয়ার নিয়ে অনেকে ব্যস্ত। সাহিত্যের প্রতি যে আগ্রহ সেটা মোটামুটি এখনকার ছাত্রদের মধ্যে তুলনামূলক অনেক কম। কিন্তু কেরিয়ার নিয়ে বললো, আমি হ্যাঁ সেটা মানছি যে কেরিয়ারটা সত্যি আজকালকার দিনে ছেলেদের চাপটাও অনেকটা বেড়ে গেছে। কিন্তু আমি কি বলছি যে জীবন বোধ একটা যে গড়ে তোলে, এই যে আজকাল আমরা যেসব খবর পাই যে কোনো একজন ছাত্র বা ছাত্রী হঠাৎ একটুতেই একটা সুইসাইডাল টেন্ডেন্সি নিচ্ছে, কিন্তু সেখানে যদি একটু সাহিত্যের পড়াশোনা থাকতো, বা জীবনবোধ, একটা নৈতিক জীবনের চেতনা বা জীবনের বোধ, নৈতিকতার আদর্শ, এগুলো যদি একটু গড়ে উঠতো, তাহলে এই সিদ্ধান্তগুলো নিত না। অবশ্যই সাহিত্য হচ্ছে কি, সাহিত্য মানুষের মধ্যে মনের চাপটাকে কমায়। হ্যাঁ, একদমই তাই। চাপটাকে কমায়। এই যে আমরা যখন পড়াশোনা করেছি, আমি ফিজিক্স নিয়ে পড়লেও মূলত তখন তো টাকা পয়সা ছিল না, তখন তো বই কেনার ক্ষমতা ছিল না। আমরা করতাম কি, আমরা ওই যে কম পয়সায় তখন পুরনো বই পাওয়া যেত। ওই যে আমি মেদিনীপুরে পড়তাম, তো মেদিনীপুরের রাস্তার ধারে ওই পুরনো দেশ পত্রিকা, আনন্দবাজার, তারপরে নবকল্লোল, এইসব বিক্রি হতো, কম পয়সা পাওয়া যেত। তো সেইগুলো তখন আমরা কিনে নিয়ে আসতাম, তাও আবার ভাগ করে 2-4 জন মিলে, আমি একটা কিনলাম, ও একটা কিনলাম, এইভাবে কিনে তখন সেইগুলো আমরা পড়তাম। এমনি যে বই কিনে পড়বো তখন সেই সামর্থ্য ছিল না, আর তাছাড়া কারোর কাছ থেকে চেয়ে চিনতে পড়তাম। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ছেলে মেয়ে পড়ে, একবারই পড়ে না বলাটা ভুল হবে। এই আমার স্কুলের একজন ছাত্রী দেখেছি, মানে এই আমার এই কবিতার বইটা নিয়েছিল আমার কাছ থেকে, নিয়ে পড়েছিল। তো এমনি তাহলে কবিতা পড়ার প্রতিও দেখছি কিছু কিছু লোকের আগ্রহ এখন আছে, নেই যে তাই নয়, না সেটা আছে। তো সেটা পরিমাণটা কিন্তু সাধারণ পাঠক কোথায়? আমরা বলছি কি কবিরাই কবিদের কবিতা পড়ছে, মানে সাধারণ পাঠক। এর জন্য আপনার কি মনে হয় কি কবিতার যে দুরূহতা বা দুর্বোধ্যতা কি কারণ,
নাকি অন্য কিছু, যে মানুষ কবিতার থেকে দূরে সরে যাচ্ছে? কিন্তু কেউ কেউ বলে যে আমার বেশি পাঠক নয়, 2জন পাঠক থাকলেও হবে, যদি বোদ্ধা পাঠককেও বোদ্ধা হতে হবে, কেউ কেউ এরকম মতামত দেয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ পাঠক সংখ্যা তো কমেছে অবশ্যই, কবিতার পাঠক তো মোটামুটি অনেক কমে গেছে। এখন আমাদের সঙ্গে কবিতার- রয়েছেন আশরাফুল দাস, শিক্ষক, সদ্য কবি আশরাফুল মণ্ডল এবং দীপান্বিতা সেনগুপ্ত। দীপান্বিতা রয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখো দীপান্বিতা, অনেকদিন পর তোমাকে পেলাম আমাদের সাক্ষাৎকারে। তুমি তো খুব ব্যস্ত মানুষ, তুমি একজন খুব বহু গুণে গুণান্বিত একজন, কাজ করছো ভালো। হ্যাঁ, বলছিলেন দাদা। হ্যাঁ বলছি, কবিতা পাঠের ক্ষেত্রে হ্যাঁ দুর্বোধ্যতাটা একটা কারণ, দুর্বোধ্যতাটা যে কারণ নয় তা বলবো না, কিন্তু কবিতা তো এক জায়গায় থেমে থাকলে চলবে না। ধরুন যখন কবিতা প্রথম তৈরি হয় তখন তার মধ্যে ছন্দ অন্তমিল এইগুলোই মানে প্রধান ছিল। তখন যেমন ধরুন প্রথমে যে সমস্ত আমাদের ধর্মগ্রন্থগুলোকে, যেমন ধরুন রামায়ণ মহাভারত, এইগুলোকে কাব্যের আকারে প্রথমে তো লেখা হয়েছে। গদ্যের থেকে কবিতাই প্রথম হয়েছিল। কবিতাই প্রথম সৃষ্টি, এবং তখন অধিকাংশই যে পয়ার ছন্দ অন্তমিল এইসব দিয়ে লেখা হতো। কিন্তু ধরুন ওইভাবেই যদি চিরকাল লেখা হয়, সেটা তো হ্যাঁ, ভালো লাগবে ওইভাবে না। চিরকাল যেমন লেখা এটা তো ভালো আমাকে লাগবে না। প্রভাত চৌধুরী একবার ফোন করে বলেছিল, তখন খুব ছোটবেলায় কবিতা আমি লিখে পাঠিয়েছিলাম, তো আমাকে বুঝিয়েছিল, আমার তখন খুব অভিমান হয়েছিল। তখন আমি কলেজে পড়ি, যে বলছিল যে দেখো জয়ন্ত, তুমি লিখছো ভালো কবিতা, কিন্তু তোমাকে আমরা কি এখন ধুতি পরি, এখন কি আমরা ফতুয়া পরি, আমরা প্যান্ট শার্ট পরি, তুমি আরো আধুনিক হতে হবে, তোমার কবিতা আরো স্মার্ট হতে হবে। তো কথাটা তো সত্যি তাই, যে যুগের প্রয়োজনে বাকবদল তো হয়েছে, বাকবদল না হলে সেটা ভালো লাগবে না। সে একই জিনিস বারবার, আপনি যে দৈনিক রসগোল্লা খান, রসগোল্লাটাও ভালো লাগবে না। এই যে আগেকার দিনে যে খাবারের, যে আমাদের শুধু কবিতা কেন, এই খাবার পোশাক সবই তো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। একই জিনিস যদি মানে সেই বারবার আবৃত্ত হতে থাকে, তখন সেটার মধ্যে তার সৌন্দর্য, তার যে আকর্ষণ, সেটা হারিয়ে ফেলে। সেই জন্য কবিতার মধ্যেও এই বদলগুলো এসেছে। যেমন ধরুন এখন এই যে অন্তমিল বা ছন্দকেও অনেকটা ওভারকাম করে এখন মানে ছন্দটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এখন মোটামুটি প্রাধান্য দেওয়া হচ্ছে কী জিনিসগুলোর উপরে, যেমন ধরুন নতুন শব্দ চয়ন, যে শব্দগুলো সাধারণত ব্যবহার হয় না সেই সমস্ত শব্দ বেশি ব্যবহার করা হচ্ছে, এবং কবিতার মধ্যে একটা আলো আধারী ভাব আনার চেষ্টা করা হচ্ছে, যেন মানেটা খুব সহজে না বোঝা যায়, মানুষকে চিন্তা ভাবনা করতে হয়। একটা কবিতা পড়লাম, সঙ্গে সঙ্গে মানেটা বুঝে গেলাম গদ্যের মতো, তো তাহলে তার কবিতার কি দাম থাকলো? তা কবিতার মধ্যে একটু আলো আধারী ভাব থাকবে, যেটাকে পাঠককে রহস্যময়তা থাকবে, সেটা ঠিক। একটা লাইন নিয়ে আমরা, জীবনানন্দ তো এখনো ধোঁয়াশা, জীবনানন্দতে কত কবিতা, 7টি তারার তিমি, সেই কবিতাগুলো তো এখনো ধোঁয়াশা লাগে। হ্যাঁ, পরিষ্কার মানে একবার পড়লেই যে মানে বুঝে যাবে এই রকমের পাঠক খুব কম আছে আর কি, যারা নতুন পড়াশোনা করে, যারা দীর্ঘদিন চর্চিত পাঠক। কবি আশরাফুল মণ্ডল লিখছেন, খুব ভালো হচ্ছে পাঠকবাবু, প্রকৃতই পাঠক, ওর কবিতা বোধ প্রশংসনীয়, শুনছি চলুক এই আলোচনা। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, ধন্যবাদ। স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত, আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো দাদা, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে আজকের এই যে একটা হানাহানির যুগে, একটা কি বলবো, যে একটা ক্ষয়িষ্ণু একটা সমাজের যুগে শিক্ষকের কি ভূমিকা, আপনার কি মনে হয়? শিক্ষকের তো এখানে অবশ্যই একটা বড় ভূমিকা আছে। শিক্ষক, কিন্তু শিক্ষকের কি সেই মর্যাদাটা আজকের দিনে রয়েছে? যেই শিক্ষককে আমরা ছোটবেলায় দেখতাম, শিক্ষক মানেই রাস্তা দিয়ে গেলে সবাই পা ছুঁড়ে প্রণাম করতো, বা একটা আলাদা চোখে দেখা হতো, কিন্তু সেই শিক্ষকের কি সেই মর্যাদা এখনো রয়েছে? শিক্ষকের সম্মান এখনো চলে যায়নি, এখনো তো আমরা দেখছি, আমরা তো এখনো শিক্ষকতা করছি। এবারে শিক্ষকের কোনো শিক্ষকের নিজস্ব কিছু কারণে হয়তো সম্মানহানি ঘটে, কিন্তু শিক্ষককে এখনো দেখেছি মানে অন্য পেশার যে সমস্ত মানুষজন তার থেকে এখনো বেশি তারা সম্মান পান, এবং শিক্ষকের কথার এখনো একটা মূল্য আছে। শিক্ষক যেহেতু ছাত্রছাত্রীদেরকে নিয়ে তার কাজ, তিনি পড়ানোর ফাঁকে ফাঁকে শুধু তো পড়াচ্ছেন তা নয়, তার সঙ্গে তো বিভিন্ন জিনিসও আলোচনা করেন, বিভিন্ন সামাজিক সমস্যা, বিভিন্ন মানে বর্তমান পরিস্থিতি, এইসব নিয়েও ক্লাসের ফাঁকে আলোচনা চলে আসে। তা সেই ক্ষেত্রে তিনি যদি একটা পজিটিভ ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রামিত করতে পারেন, কিছুটা হলেও কাজ দেবে। একবারই যে দেবে না এই কথা বলবো না। একটা শিক্ষক যদি চেষ্টা করেন যে আমি ছাত্রছাত্রীদের মধ্যে কিছু ভালো বোধের জন্ম দিয়ে যাব, তো কিছুটা তাদের মধ্যে প্রভাব পড়বেই। হয়তো তার বাইরে গিয়ে, স্কুলের বাইরে গিয়ে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় ছেলেমেয়েরা, অনেক খারাপ সঙ্গে মেশে, সেখান থেকে অনেক খারাপ জিনিস শেখে, সেসবগুলো হয়। কিন্তু শিক্ষক সেগুলোকে যদি চান, তিনি কিছুটা ওভারকাম করতে পারেন। কিন্তু এখন
এই যে আমার মনে হয় যে এই মোবাইলটা ছেলেদের মানে পড়াশোনা এবং শিক্ষা দুক্ষেত্রে এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রেও খানিকটা মানে কি বলবো একটা বড় নৈতিক প্রভাব, অধঃপতন একটা নৈতিক ঘটছে, যেটা আমরা যেটা- সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি খুললেই, বা বিভিন্ন সংবাদপত্রে। সত্যি করে সংবাদপত্রে যেভাবে খবরগুলো পরিবেশন করা হয়, আমার তো আমি আর নিতে পারি না, আমার খুব নার্ভের মানে ব্রেকডাউন হয়। যেভাবে একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয় সম্পূর্ণ যে বারুইপুরের ঘটনাটা, যেখানে যে বিবরণগুলো দিয়েছিল আমি পড়ে উঠতে পারছিলাম না। হ্যাঁ, তো সত্যি তাই যে সমাজের এই যে নৈতিক একটা অবক্ষয়, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি আপনার কি মনে হয়? এর থেকে মুক্তির উপায় বলতে কি, উপায় কিছু কিছু মানুষের মধ্যে চিরকালেই ছিল, যে একবারেই খারাপ ধারণা ছিল। আগে কি মারার হতো না, না আগে ধর্ষণ হতো না, সবই হতো। আপনি মহাভারতের যুগে যান, সেখানেও দেখুন, সেখানেও মানে যুদ্ধ হয়েছে, মারপিট হয়েছে, মারার হয়েছে, ধর্ষণ বিভিন্ন রকম হয়েছে, দ্রৌপদী শাড়ি খুলে নিয়েছে, সব জায়গাতেই ছিল এটা। কিন্তু এর জন্য সংখ্যাটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ না, আমরা ওখানে ধরুন সব জিনিসগুলো পাই না, যেখানে আমাদের গল্পের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। দিনে মোবাইল ছিল না, সাহিত্যও কম ছিল, মানে এমনি ইতিহাসেও তো লেখা হতো না সেই আমলে। ফলে সেই সময়কার ঘটনা আমরা সবটা জানতে পারি না। তখনকার দিনেও বিভিন্ন ব্যভিচার ছিল, পরকীয়া ছিল, সব কিছুই ছিল। কিন্তু বর্তমানে এই সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মানে আসার জন্য আমরা এই জিনিসগুলো আর বেশি বেশি দেখতে পাচ্ছি আর কি। তবে এই জিনিসটার জন্য দরকার আইনের শাসন। এটা একটা জিনিস, মানুষ ভয় থেকেই খারাপ কাজ থেকে নিবৃত্ত হয়। প্রত্যেক মানুষের মধ্যে কি বলবো, ভালো মন্দ দুরকমই আছে। প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভালো গুণ যেমন আছে, কিছু মন্দ গুণও আছে। এই মন্দ গুণগুলোকে অবদমিত করে রাখার জন্যে আমাদের যে আইনের শাসন, এই আইনের শাসনটা কড়াকড়ি থাকা প্রয়োজন। এবারে যদি বলছেন যে মধ্যযুগীয় যে শাসন, সে আগে যেমন মাটিতে পুঁতে রাখা হতো, দিয়ে তারপর পাথর ছুঁড়ে মারা হতো, এগুলো অমানবিক, এগুলোর কথা আমি অতটা বলছি না। কিন্তু এই সূত্র ধরেই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করছি। এই যে বারুইপুরের, এটা একটু বিতর্কিত প্রশ্ন হয়ে যাবে, বারুইপুরের ঘটনায় যে আমরা এনকাউন্টার দেখলাম, তাতে অনেকে কেউ সাপোর্ট করছে, কেউ সাপোর্ট করছে না। তো আপনার কি মতবাদ? দেখুন, এনকাউন্টার মানে হচ্ছে কি, সেখানে বিনা বিচারে তাকে হত্যা করা। এখন সে যে কি করেছে না করেছে, যতক্ষণ না বিচার সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না সে দোষী। আমাদের ভারতীয় যে আমাদের বিচার হতে হতে তো এরকম দেখা গেছে 14 বছর 15 বছর চলে যায়, সেটা আমাদের বিচার ব্যবস্থা ত্রুটি। কিন্তু বিচার ব্যবস্থা ত্রুটি হলো একজন মানুষ সে যদি দোষ না করে থাকে, সন্দেহের বশে তাকে মেরে ফেলা, মানে সেটা কি বলবো, অমানবিক, সেটা ঠিক ভালো জিনিস নয়। এই জন্য এনকাউন্টার জিনিসটাকে আমি ঠিক সমর্থন করি না। আমার নিজের এনকাউন্টার খুব একটা পছন্দ নয়। বিচার হোক, বিচারে তাকে এবারে সরাসরি সলিড তথ্য প্রমাণ দেখানো হোক যে হ্যাঁ সেই জঘন্য কাজটার সঙ্গে এইভাবে জড়িত, এবং সেই অনুযায়ী আমাদের বিচারকরা যে রায় দেবেন সেই রায়টাকেই মাথা পেতে নিতে হবে। কেননা এনকাউন্টার, তাকে শুলে চড়িয়ে হত্যা করা, এগুলো হচ্ছে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার উদাহরণ। তা আমরা যত উন্নত হচ্ছি, আমরা তো নিশ্চয়ই আমরা চাইবো যে আমাদের এই বিচার ব্যবস্থাটাও একটু ভালো হোক। এটা তো সেই প্রাচীন যুগের মতো বিচার ব্যবস্থা থাক, এটা তো কেউই বলবে না, বলুন। তো সেই জন্য এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। হয়তো অনেকে বলছেন ঠিক আছে, ওই যারা ধর্ষক তাদেরকে ওইভাবে মারলে পরে হবে কি, তাতে মানুষের মধ্যে ভয় তৈরি হবে, ভয় তৈরি হলে পরে ওই জিনিসগুলো হবে না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে শাস্তি হলেই যে কমে যায় জিনিস তা নয়। এই যে ধরুন, এই যে সেই আমাদের ধনঞ্জয়ের ফাঁসি হলো একটা, ও তো ধর্ষণ কাণ্ডে, কিন্তু ওকে তো ফাঁসি দেওয়া হলো, তাই কি ধর্ষণ কমে গেছে? সত্যি তাই। এর যে কি, এর থেকে পরিত্রাণ পাবার উপায়, একটা জিনিস আমার মনে হয় যে প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি মায়েদের তাদের ছেলেদের যদি শেখানো হয় যে একটা সংসারে নারীর ভূমিকা কি, সেটা দিলে কিছুটা পারিবারিক শিক্ষাটা একটা বড় ব্যাপার। পারিবারিক শিক্ষা যদি থাকে তাহলে সে মেয়েদেরকে সম্মান করতে শিখবে, তারপরে অন্য মানুষকে সম্মান করতে শিখবে। তার সঙ্গে সাহিত্যেরও একটা বড় ভূমিকা আছে। অবশ্যই সাহিত্য সাধারণত মানুষকে ভালো জিনিসই শেখায়, সাহিত্য খারাপ জিনিস শেখায় না। ফলে সাহিত্যের প্রতি দেখবেন যারা সাহিত্য করে বা যারা সাহিত্য পড়াশোনা করে, তাদের মধ্যে কিন্তু অপরাধ করার প্রবণতাটা তুলনামূলক অনেক কম। খুব ভালো কথা বলেন, এটা সত্যি তাই। যে দাদা আবার কবিতায় ফিরে যাব, কিছু কবিতা শুনি। আপনি বই থেকেও পড়তে পারেন, ওইগুলো পুরনো। কি হয়েছে পুরনো হয়েছে তো, এটা থেকেই পড়ে যায়। প্রেমময় ওই পথ কাদায় পিছল, ও পথে তোমার যাওয়া মানা, পতনের ভয় মিশে আছে, ও পথের চোখ নেই কানা।
এই পথ সোজা গেছে ঘরে, পিচ ঢালা, খানা ডোবা নেই, দুই পাশে নুয়ে পড়া গাছ সাদরে ডাকছে তোমাকেই। চোখের পাতায় জমা ঘুম, নাকের পাতায় তিল ফুল, আমাকে অবশ করে রাখে, হয়ে যায় সব কাজে ভুল। তাই আমি ভুল পথে যাই, কাদাকে ঘাসের মাঠ ভেবে শুয়ে আছি জমে থাকা জলে। আমাকে কি ঘরে ডেকে নেবে? ঘরের মেঝেতে লেপা ছায়া, ছায়ার গভীরে লেখা নাম, নামের অতলে আছে প্রেম। প্রেমময় তোমাকে প্রণাম। বাহ, সুন্দর। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমরা রবিবার যথারীতি একটা সাহিত্য আড্ডা করে থাকি। তো আমাদের সঙ্গে রয়েছেন আজকে কবি, শিক্ষক, শিক্ষাবিদ এবং খুবই সত্যি তিনি একজন প্রকৃত পাঠক, তার শক্তিপদ পাঠক মহাশয়। তো আপনারা শুনুন, কবিতা পাঠ হচ্ছে। গত জনমের কথা। দুপাশে তিলের ক্ষেত, মাঝখান দিয়ে এক পায়ে চলা পথ। সেই পথ চলে গেছে বিজুলি রেখার মতো তাহাদের গায়ে। ওইখানে যেতে গেলে নদীর বালির সাথে লজ্জা জড়িয়ে ধরে পায়ে। থমকে দাঁড়িয়ে থাকি, তাদের ছায়ায় ঘেরা ঘর, পুকুরের কালো জলে ভেসে থাকা সাদা হাঁস অপেক্ষায় কাটায় প্রহর। বারান্দায় পিঁড়ি পেতে ভিজে চুলে বসে থাকি কেউ, হাওয়ায় উড়তে থাকে তারে মেলা ভিজে ডুরে শাড়ি। উনুনের মরা আঁচে ভিজে কাঠে ধোঁয়া হয়ে নীরবে পুড়তে থাকে সেও। উড়ে আসে ডানা মেলে সাদা বক তেঁতুলের ডালে, একলা দাঁড়িয়ে থাকে বাড়ি। বাহ, সুন্দর। ভুল স্বপ্ন। উৎসকে খুঁজতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলি। দেখি গুহাটির মুখে যে শিশুটি বসে আছে আমি নয়, অন্য কেউ। পায়ে তার রূপার নুপুর, হাতে হিরে বসানো সোনার বাজুবন্ধ। কচি কচি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে ভুঁই কুমড়োর ফুল। মেঘ থেকে ঝরে পড়ছে গুঁড়ো গুঁড়ো স্নেহ রেণু। দিগ্বলয় জুড়ে প্রভাতের স্নিগ্ধ আলো মাঠময় ছড়িয়ে রয়েছে। আমাদের ভাঙাচোরা ঘরটিও সহসা কি জানি কোন মন্ত্র বলে নীলকণ্ঠ পাখি হয়ে গেছে। হেমন্তের বিষাদ ছুঁয়ে। হেমন্তের মিঠে রোদে ধান কাটা মাঠময় পড়ে থাকে কিছু কিছু নষ্ট ধান, শামুকের খোল, মেঠো ইঁদুরের পাল লুকানো ধানের গর্বে ফুলে ফেঁপে মোটা সোটা হয়। খেজুর গুড়ের লোভে দৌড়ে আসে দুরন্ত কিশোর। কুয়াশার মধ্য দিয়ে দূর থেকে ছুটে আসে ট্রেন। নেড়া মাথা শিমুলের গাছে ছোট ছোট কুঁড়ি ধরে। পাতা ঝরা বনে বনে শীতের বাতাস তোলে ঢেউ। এই সব অনুষঙ্গ সঙ্গে নিয়ে মরা ঘাসে ছেয়ে থাকা মাঠের উপর হেঁটে যাচ্ছে অলস বিকেলে জীবনানন্দের মতো কেউ। বাহ, সুন্দর সুন্দর। দাদা, এবার আপনার বই সম্বন্ধে শুনি। আপনার যে প্রথম বই সেটা কিভাবে প্রকাশিত হলো? আমার যে প্রথম বই, এটা কিভাবে গড়ে উঠলো একটু বলুন। প্রথম বই আমার শীত ঘুমে আছি বলে একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে আগের বছর 2025 সালে ইসব পাবলিকেশন থেকে। এখন আমার এখানে কিছু কিছু পুরানো কবিতা যেগুলো কলেজ লাইফে লেখা এবং কিছু নতুন কবিতা দুইয়ের সংমিশ্রণে এই কাব্যগ্রন্থটা। আমার বই করার সেরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের স্কুলের এখন বর্তমানে বাংলা শিক্ষক আছেন আশরাফুল মণ্ডল, তার প্রেরণাতেই আবার আমার মূলত এই দ্বিতীয়বার লিখতে শুরু করা। না হলে আমি লেখালেখি প্রায় ছেড়েই দিয়েছি। না, এই কি আশ্চর্য, লিখবেন না। উনি নিজে লেখালেখি করেন, সেই সূত্রে ওনার সঙ্গে একটি কাব্য বিভিন্ন রকম সাহিত্য নিয়ে আলোচনা হয়। এই আলোচনা একটা তো উৎসাহ দরকার, অনুপ্রেরণা দরকার। মানুষের লেখালেখি করতে গেলে একটা যদি অনুপ্রেরণা বা উৎসাহ না থাকে, আশরাফুলটাও উল্টোটা বলেছে যে এই স্কুলে এসে ট্রান্সফার নিয়ে এসে আপনার সঙ্গে আপনাকে পেয়ে তিনিও খুব খুশি, সমৃদ্ধ হচ্ছে। এটা পারস্পরিক। যেমন ওনার সঙ্গে আলোচনা করে আমার লেখার প্রতি একটা উৎসাহ জাগে, সেরকম আমার সঙ্গে আলোচনা করেও হতে পারে যে ওনার মধ্যে লেখার একটা আলাদা প্রেরণা আসে।
তার এটা লেখা খুব দরকার একটা এই যে পারস্পরিক আদান প্রদান লেখালেখি জিনিসটা হচ্ছে কি একটা উৎসাহ যদি না থাকে, কেউ যদি উৎসাহ না দেয় তাহলে লেখার প্রেরণা আসবে না। যেমন ধরুন আমি লেখাটা ছেড়ে দিয়েছিলাম কেন, তখন তো ফেসবুক টেসবুক কিছু ছিল না, তখন প্রকাশ করারই তো জায়গা ছিল না। তখন দু একটা ছোটোখাটো লিটিল ম্যাগাজিন ছিল, সেখানে পাঠাতে গেলে টাকা লাগতো, আপনাকে বাই পোস্টে পাঠাতে হতো, সে সিলেক্টেড হবে কিনা তার কোনো ঠিক নেই। তো তার ফলে হতো কি, তখন কবিতা লিখে পাঠানোর জায়গা নেই, প্রকাশের জায়গা নেই, কেবলমাত্র কলেজ পত্রিকা, ইউনিভার্সিটি পত্রিকা, স্কুল পত্রিকা এইগুলোতে দু একটা লেখা যা ছাপা হতো। তার ফলে লেখার উৎসাহটা মানুষের আস্তে আস্তে কমে আসতো। কিন্তু বর্তমানে এই ফেসবুক হওয়ার ফলে হচ্ছে কি, মানে আমার লেখাটাকে আমি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করতে পারছি, এবং তাতে দেখা যায় যে অনেকেই পড়েন না বললে ভুল হবে, অনেকেই পড়েন, হয়তো কমেন্ট করেন না বা লাইকও দেন না, অনেকে এরকম আছে, কিন্তু পড়েন অনেকে। আমি দেখেছি যে অনেক মানুষই পড়েন, দেখা হলে বলেন যে তোমার কবিতাগুলো ভালো হচ্ছে, পড়ছি, এরকম বলেন, কিন্তু লাইক কমেন্ট করেন না। কিন্তু আমার মনে হয় যে যারা কবিতা পড়েন এবং যারা কবিতা লেখালেখি করেন, তাদের প্রত্যেককে উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে। এটা আমাদের দুর্গাপুরে আমি দেখেছি যে দুর্গাপুরের মধ্যে কিন্তু এই মানে টেন্ডেন্সিটা নেই। আমি দেখেছি যে একজন কেউ কবিতা লিখলো, আমি হয়তো পড়লাম কিন্তু লাইক দিলাম না, কমেন্ট তো করলামই না, সব বাদে দিলাম। কমেন্ট লিখতে গেলে তো একটা আমাকে ভাবনা চিন্তা করে লিখতে হবে, সেটা অনেকে লেখার সময় থাকে না, অনেকে লিখতে পারে না। সব থেকে বড় কথা, আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে, আমি এমন মানুষকে দেখেছি দীর্ঘদিন আমার সঙ্গে ফেসবুকে রয়েছে, পড়ে তো প্রত্যেকটা পড়েন তো কিছু কমেন্ট করবেন না, কিন্তু কোনো ত্রুটি খুঁজে পেলে সাথে সাথে কমেন্ট করবেন। মানে কোনো একটা ত্রুটি, মানে কিছু একটা ভুল হলো, বানান ভুল হলো, বা কিছু একটা কোথাও একটা তার মতবিরোধ ঘটলো, সে অবজার্ভ করে কে কি বলছে না বলছে, মানে বিশাল বড় একটা কমেন্ট লিখে দিল। অবাক হয়ে যাই আমি দেখি, কিন্তু আমি বুঝতে পারি তারা দেখছে সমস্ত কিছু, আমার যে পত্রিকার রিভিউ থেকে শুরু করে সাক্ষাৎকার সমস্ত কিছু লিখছি, কিন্তু অনেকে একদম নীরব। এটাও একদিক দিয়ে ভালো, তিনি পড়ে যদি আপনার কোনো একটা ত্রুটি বের করেন, হ্যাঁ সেটা তো সেটা আমাকে বিমান দাও বলে যে আমরা সমালোচকদের খুঁজি, কিন্তু গঠনমূলক আলোচনা হলে ভালো, কিন্তু শুধু নিন্দা করার জন্য আলোচনা, সেইটা শুধু নিন্দা মানুষকে দমিয়ে দেয়, এবারে নিন্দাটা করুন তোমাকে দেখতে পারি না, সে না দেখতে না পারি, উঠোন বাঁকা একটা কথা আছে না, সেই রকম ব্যাপার। কিছু একটা সমালোচনা করতে হবে, দেখুন যিনি আলোচনা করবেন তিনি ভালোটাও বলবেন, মন্দটাও বলবেন, দুটোর মিশ্রণ থাকবে। সমালোচনা জিনিসটাই হচ্ছে এরকম যে তাতে আপনার যে ত্রুটি সেগুলোকেও তিনি দেখাবেন, আর তার সঙ্গে আপনার যেটা ভালো দরকারি, আমরা যার হাত দিয়ে শিখেছি। এমনও হয়েছে যে আমরা ছোটবেলা থেকে, আমি ক্লাস 9 থেকে কবিতা লিখছি শ্যামাপদ রায়ের হাত দিয়ে, তিনি হাতে কবিতা ছিঁড়ে দিয়েছেন আমাদের, বলছে তোমার দ্বারা হবে না, তুমি গল্প লেখো, এরকম হয়েছে। কত মান আমার কাছে শ্যামাপদ রায়ের সঙ্গে আমি তখন মাধ্যমিক দিই, কোটি বড় বড় চিঠি রয়েছে, সেখানে আমি অভিমান প্রকাশ করেছি যে আমার কবিতা হয়নি, আপনি কেন বলছেন, আমি এই তুলনা টেনে, অমুক তুলনা টেনে। এখন হাসি পায় সেগুলো, সত্যি আমার হয়তো ভুল ছিল, একটা কম বয়সের একটা দাম্ভিকতা, কিন্তু এই আলোচনাটা ছিল। আমাদের মানুষ বলেছে যে জয়ন্ত তুমি কবিতাটা লিখে রেখে দাও, 10 দিন পরে কবিতা বা গল্প আবার সেটাকে কারেকশন করো, সাথে সাথে প্রকাশ করে দিও না, বা সাথে সাথে পত্রিকায় দিয়ে দিও না। এগুলো শিখতে হয়, একটা চর্চার মাধ্যমে আমরা শিখেছি। যিনি প্রথম লিখতে শুরু করছেন বা দীর্ঘদিনও যদি লিখে থাকেন, তার লেখার মধ্যে ত্রুটি থাকতেই পারে। তার ত্রুটিগুলো ধরুন, ঠিক আছে, ত্রুটিগুলো ধরাটা কোনো খারাপ জিনিস নয়, ভালো জিনিসই, কিন্তু তার সঙ্গে যদি একটু তার যেটা ভালো দিক সেটাকেও যদি কেউ ফুটিয়ে তোলেন, সেটা যদি একটা লেখার মধ্যে তিনি দেন, তাহলে তার লেখার প্রতি আগ্রহ। এই যে আমরা যেমন ধরুন স্কুলে পড়াই, একটা ছেলেকে হয়তো রচনা লিখতে দিয়েছি, এই রচনা লিখতে দিলাম, তার মধ্যে কিছু ভুল থাকে, হ্যাঁ, আমি তার ভুলগুলোকে কারেকশন করবো, কিন্তু তাকে যদি আমি উৎসাহ দিই, না তোর লেখাটা বেশ ভালো হচ্ছে, তুই মানে এই যে প্রথমে ইন্ট্রোডাকশনটা যেটা লিখেছিস খুব সুন্দর লিখেছিস, এই যে একটা কোটেশন দিয়েছিস, তারপরে এই যে ভাষাটা দিয়েছিস খুব সুন্দর লাগছে, উপসংহারটাও ভালো হয়েছে, কিন্তু এই মাঝখানটায় তোর এই যে বিষয়বস্তুর দিকটাতে একটু কিছু ত্রুটি আছে, আরও কতগুলো পয়েন্ট লিখতে হতো। এইভাবে তাকে যদি বলি, মানে ভালো মন্দ মিশিয়ে, তার ভালো দিকটাও আলোচনা করলাম, তার মন্দ দিকটা আলোচনা করলাম, তখন কিন্তু তার মধ্যে নেগেটিভ মানে প্রভাব আসবে না, তখন কিন্তু সে ওই লেখাটাকে আরও ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, তার চেষ্টা করবে। প্রত্যেক যে শিক্ষক হবেন বা যে কবি হবেন, যিনি মানুষকে চান যে মানুষ কবিতা লিখুক, তাদের প্রত্যেকেরই উচিত, মানে যে লিখছে, কবি সুশীল নাগকে আপনি দেখেছেন কি? হ্যাঁ, দেখেছি। কবি সুশীল নাগকে আমরা খুব কাছে পেয়েছিলাম, খুব কাছের করে। উনি কিন্তু সব বলতেন যে জয়ন্ত, যারা কবিতা শিখতে চায়, যারা লিখছে, তারা আমার কাছে পাঠাও। উনি এত সুন্দর করে বোঝাতেন না, উনি হাতে করে তৈরি করেছেন অনেক মানুষকে, আমি নাম বলবো না, উনি হাতে করে, যারা লিখতে পারতো না, এই লাইনটা এরকম হবে, এটা এরকম ভাবো, অনেক
গৃহিণী বা যারা রয়েছেন দুর্গাপুরে তাদেরকে উনি এইভাবে তারা আমাকে এখনো ফোন করে বলে যে আমরা খুব মিস করি সুশীলবাবুকে, যে উনি যেভাবে শিখিয়েছেন। তো সত্যি তাই, ওনার মতন মানুষ আজকের দিনে বিরল। উনিও শিক্ষক ছিলেন এবং উনিও শিক্ষক ছিলেন এবং ওনার শেখানোর ভঙ্গিটা খুবই ভালো। মানে আমরা ওনাকে পেয়েছি, আমি তো দীর্ঘ প্রায় 1 দশক ওনাকে পেয়েছি, ওনার বাড়িতে অনুষ্ঠান করেছি, আমাদের পত্রিকার অনুষ্ঠান। সত্যি খুব মিস করি কবিকে এখনো। হ্যাঁ, আপনারা দীর্ঘদিন তো ধরুন সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন এবং ওনার সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি যখন কবিতা লিখতে শুরু করি তখন উনি মানে মারা গেছেন, মানে উনি তো মারা যাওয়াটা অনেকদিন হয়ে গেল। ফলে আমি ওনাকে এমনি ডাইরেক্ট ওনার সঙ্গে আমার এমনি যে কোনো যোগাযোগ সেরকম ছিল না, কিন্তু আমি ওনাকে চিনি, উনি বিবেকানন্দ স্কুলের টিচার ছিলেন, এই হিসাবে টিচার হিসাবে চিনি এবং কবিতা লিখতেন, কবিতাও ফেসবুকে কিছু কিছু পড়েছি, পড়িনি তা নয়, কিন্তু ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না। আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ছিল, মানে খুবই মানে আমার ডিউটি থেকে প্রতিদিন না গেলেই অভিমান করতেন অনেকের সঙ্গে, শুধু আপনি কেন, এই আমাদের লাকি টাকি প্রত্যেককে কাকুলি তো যাই হোক, আপনার বইটা নিয়ে বলছিলেন। হ্যাঁ, বইটাতে ওই মানে কি বলবো, নতুন পুরনো দু রকমের কবিতা ওই মিশ্রণ আছে আর কি। তো বইটা ওই আশরাফুল বাবু মূলত আমাকে বললেন যে একটা বই করে রাখুন, বই করে রাখলে কবিতাগুলো থেকে যাবে, এরকম কোথায় আপনার ওই যে খাতায় লেখা আছে ওরকম না রাখার থেকে একটা বই করে রাখাটা ভালো, সেই হিসাবে বইটা তখন আমি একটা করেছিলাম। আর এইবারে একটা বই হচ্ছে, এটাতে পুরনো কবিতা বেশি নেই, এখানে হ্যাঁ শান্তময় ওখান থেকে করছে। এখানে পুরনো কবিতা খুব কম আছে, এখন এই নতুন লেখা কবিতাই বেশি এই বইটাতে আছে। হ্যাঁ, তো এমনি মানে চালিয়ে যাচ্ছি আর কি। না, খুবই ভালো। তো আচ্ছা, দুর্গাপুরে যে সাহিত্য চর্চা হচ্ছে সে সম্বন্ধে আপনার কি ধারণা এখন? দুর্গাপুরে তো অনেক কবি সাহিত্যিক আছেন, নাই যে তা নয়, দুর্গাপুরে প্রচুর লোক লেখালেখি করছেন এখন, তাদের মধ্যে অনেকেই ভালো আছেন। এবারে কারোর নাম করে বলাটা তো ঠিক নয়, এবারে অন্য অনেকে মানে সেটাতে দুঃখ পাবে। না, আমি নাম বলছি না, আমি কি বলছি যে একটা সাহিত্য চর্চা, বিভিন্ন সাহিত্য সভা। হ্যাঁ, সাহিত্য সভা তো প্রায়ই হচ্ছে, বিভিন্ন সাহিত্য সভা হচ্ছে, তাছাড়া লেখালেখি ফেসবুকের মাধ্যমে জানতে পারছি, এমনি অনেকের লেখা কিনেও পড়ি। তার ফলে দুর্গাপুরে একটা মোটামুটি ভালো সাহিত্যের পরিমণ্ডল মানে আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আর সাহিত্য নিয়ে কালচার করাটা মানে কি বলবো, একটা মানে এমনি ফালতু কাজ করার থেকে অনেক ভালো। আমাদের ধরুন, আমাদের একটা কথা আছে কি, আমাদের মানুষের তো শুধু মানে কি বলবো, যেটা আমাদের পেটের খিদা এটাই সব জিনিস নয়। আমাদের ধরুন রবীন্দ্রবাবু ফোন করে গেছেন, পরে না, এখন ফোন ধরলে কেটে যাবে, পরে ফোন করছি ওনাকে। এখন ওটা হচ্ছে কি, আমাদের ধরুন অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রে যেমন কি হয়, তাদের ক্ষেত্রে দৈহিক ক্ষুধা, যৌন ক্ষুধা, এই দুটোই হচ্ছে তাদের মেন বিষয়। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যার মধ্যে একটা মনের খিদা বলে একটা জিনিস আছে, মনের খিদা। এই মনের ক্ষুধা এইটা যদি মানে মেটাতে হয়, তার ক্ষেত্রে অনেক মাধ্যম আছে, শুধু সাহিত্য তা তো নয়। সাহিত্য আছে, নাচ আছে, গান আছে, ছবি আঁকা আছে, অনেক কিছু আছে, তার মধ্যে সাহিত্য একটা দিক। এবারে যার যে দিকটা ভালো লাগে, যেমন ধরুন আমরা নাচ গান এইসব দিকটাতে খুব একটা অভ্যস্ত নই, সাহিত্যের সঙ্গে সত্যিটাই যে মানে এইসব নিয়ে থাকা খুব ভালো একটা মানে একটা দিক নিয়ে, এটা কিন্তু একটা মেডিটেশন থেকে শুরু করে জীবন গড়ার কাজ করে। হ্যাঁ, খারাপ জিনিসগুলো, যেগুলো খারাপ ধারণাগুলো আসতে পারে না। সাহিত্য নিয়ে যদি কেউ থাকে, সাহিত্য নিয়ে থাকলে পরে অবসর সময়টা সাহিত্য করে কাটে, ফলে তার দিনটা ভালো যায়, তার সময়টা ভালো যায়। এটা আমাদের একটা কবিতা আছে, আমাদের সত্যেন্দ্রনাথের একটা কবিতা আছে, দিশারিদা লিখেছেন, যিনি বিরূপ কথা বলেন তিনি প্রকৃত বন্ধু। একদমই তাই দিশারিদা, এটা বিমানদাও বলেন, যিনি বিরোধিতা করেন তিনি তোমার মধ্যে চ্যালেঞ্জকে জাগিয়ে তোলেন। অকারণ স্তুতি করা এবং নেওয়া কোনোটাই ভালো নয়। একদমই তাই দিশারিদা, ধন্যবাদ। দিশারিদাকে আমরা পেয়েছি, দিশারিদা একজন বিশিষ্ট কবি এই অঞ্চলের, খুবই ভালো মানুষ একজন, খুবই ভালো। দিশারিদার থেকে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি। আমাদের রবীন্দ্রগুহবাবু ফোন করে যাচ্ছেন, কিন্তু আমি এখন ফোন ধরতে পারছি না, কেউ একটু পরে ফোন করলে ভালো হয়। তো বলুন দাদা। হ্যাঁ, বলছি এই যে সাহিত্য, এটা একবার তো মানুষের মধ্যেই এই যে সাহিত্য, নাচ গান, এইসব জিনিসগুলো দেখা যায়, যারা মনের ক্ষুধা মেটানোর জন্যে যেটা বিশেষভাবে প্রয়োজন হয় আর কি। তো আমাদের ওই সত্যেন্দ্রনাথ একটা কবিতাও আছে, দেখবেন আর কি, যে যদি জোটে মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে, যদি জোটে 2টি
আর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী, বাহ, বাজারে বিকায় ফল তন্ডুল, সে শুধু মেটায় দেহের ক্ষুধা, হৃদয় মনের ক্ষুধা নাসে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। বাহ, সুন্দর, এই যে- সত্যি সত্যি এই সত্যি যে- হ্যাঁ। আমাকে যে আশরাফুল্লাহ আজকে বলে গেল যে আপনি সত্যি সুন্দর বাচিক আবৃত্তি করেন, সুন্দর, এগুলো মনে রাখা, এই ছোট ছোট ইয়েগুলো। তো সেই জন্যে মানে সাহিত্য যারা করেন তারা নিজের যেমন মনের খোরাকটাও মেটাচ্ছেন, তার নিজের যে মনের ক্ষুধা, তার সঙ্গে অন্যদের মনের ক্ষুধাটাও খানিকটা নিবৃত্ত করছেন। দিশাইদা একটা খুব ভালো সার্টিফিকেট দিয়েছে পাঠকদা, এই যে পাঠক স্যার তো একজন ভালো কবি, অল্প দিনেই নিজের জায়গা করে নিয়েছেন। ধন্যবাদ দিশাইদা। দিশাইদা আমাদের পাশেই থাকেন, তো উনি তো অবশ্যই একজন দুর্গাপুরের বিখ্যাত কবি। হ্যাঁ, এবং খুবই ভালো বিশিষ্ট মানুষ। সে তো অবশ্যই। খুবই দিশাইদা, তাছাড়া সেটা আমার ভালো লাগে। দিশাইদা খুব সিম্পল লাইফ, শিল্পী লাইন, ব্যবহার খুব সুন্দর ব্যবহার। আমি তো ওনার বাড়িও গেছি, মানে বেশ কয়েকবার গেছি আর কি। কিন্তু দিশাইদাকে আমি পাচ্ছি না, আমার সাক্ষাৎকারে কখনোই আসতে চাইছে না, এবং যতবারই বলেছি আমাকে প্রচণ্ড উনি ঝেড়েছেন। তো যাই হোক, আমি আশায় আছি তবুও কোনো একদিন উনি আসবেন। আর রূপালীদিকেও আমি বলেছি, রূপালীদি তো আসতেই হবে কোনো একদিন সাক্ষাৎকার। হ্যাঁ দিশাইদা, অনেক ধন্যবাদ। স্বপ্নের করিডোরের পক্ষ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা। হ্যাঁ, তো পাঠকবাবু যেটা বলছিলেন, ওই হ্যাঁ বলছি, মানে যারা সাহিত্য চর্চা করেন হুম, তারা নিজেরা যেমন সমৃদ্ধ হন, নিজেদের যেমন সময়টা ভালো কাটে তাদের, সেরকম অপরকেও তারা ভালো রাখতে সাহায্য করেন। এই জন্য যারা সাহিত্য চর্চা করেন তারা প্রত্যেকেই আমার প্রণম্য, এবং তাদের প্রত্যেককে আমি ভালোবাসি। এবং তাদের যে লেখা, এই লেখার সঙ্গে ফেসবুকের মাধ্যমে এখন বেশি যুক্ত থাকি। মানে এমনি তো সবার বই, ফেসবুকে সোশ্যাল মিডিয়া কি সাহিত্য বলে কিছু হয় আপনার? সোশ্যাল মিডিয়া সাহিত্য ঠিক কিছু নয়, সাহিত্যটা media- প্রকাশের একটা মাধ্যম সোশ্যাল মিডিয়া। ধরুন নিজে একটা বই করতে গেলে তো ধরুন একটা খরচ আছে। এমনি আমরা যারা সাধারণ লেখক, আমাদের বই তো আর কেউ ধরুন মানে টাকা দিয়ে ছাপবে না, বড় বড় পাবলিশার, আমাদেরকে নিজের পয়সা ছাপতে হয়। মানে মেন ব্যাপার হচ্ছে নিজের পয়সা খরচ করে ছাপতে হয়। তাহলে একটা টাকা খরচ করে মনে করুন বই ছাপা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে ফেসবুক হওয়ার ফলে হয়েছে কি, আপনি একটা কবিতা লিখলেন, ফেসবুকে দিলেন, সবাই পড়তে পারছে, সবাই পড়তে পারছে, এবং সুদূর আমেরিকা থেকে লোকও দেখতে পাচ্ছে। আমার এই সাক্ষাৎকার আমেরিকার, ইংল্যান্ডের লোকেরাও, বাঙালিরাও দেখেছে, এরকম আছে। তার ফলে মানুষের এখন কি বলবো, গ্লোবালাইজেশনের যুগের একটা সুফল। সাহিত্যের প্রসারের ক্ষেত্রেও কিন্তু ফেসবুক একটা ভালো মাধ্যম, বা এই সোশ্যাল মিডিয়া একটা অবশ্যই ভালো মাধ্যম। ফলে এটা সোশ্যাল মিডিয়া থাকায় কিন্তু মানুষের উপকারই হয়েছে, কবি সাহিত্যিকদেরও উপকার হয়েছে। এবং আরেকটা আমি জিনিস বলি, যেটা আবৃত্তিকার, যারা আবৃত্তিকার তারাও কিন্তু এই সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন। অনেক কবিতা আছে যে কবিতাগুলো আমরা আবৃত্তিকারদের মাধ্যমে শুনে পড়েই সেটার প্রতি আকৃষ্ট হই। যেমন ধরুন এই জয় গোস্বামী যেমন মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটা, দেখবেন এটা ব্রততী যখন করেছিল তখন ওই কবিতাটার প্রতি আকৃষ্ট হয়ে অনেকে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন তো জয় গোস্বামীর এতটা বিরাট কিছু নাম হয়নি, যখন আমরা কম বয়স, কিন্তু ওই মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটা শুনে পরে জয় গোস্বামীর প্রতি আকৃষ্ট হই, ফলে তার কবিতা আরও অন্যান্য পড়াশোনা করি। এইভাবে মানে কোনো একটা আবৃত্তিকারের মাধ্যমে একটা কবিতা শুনে পরে সেই কবির প্রতি আগ্রহ জাগে, সেই আগ্রহ জাগার পরে তার আরও অন্যান্য কবিতা পড়া হয় এবং কবি সবার কাছে একটা কি বলবো একটা মানে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু একটা প্রশ্ন থাকছে যে অনেক আধুনিক কবিতা বা এখনকার দিনের পোস্ট মডার্ন কবিতা, সেগুলো অনেকটা আবৃত্তিযোগ্য নয়। মানে সেগুলো কবিতা বলে যে কবিরা নিজেরা পাঠ করলেই ভালো স্বচ্ছন্দ বোধ করে। শুনলি যেটা আধুনিক কবিতা যেটা আমরা বলছি, এই আধুনিক কবিতার মধ্যে অনেক সময় কি হয়, মানে তার মানেটা এত ধোঁয়াশা টাইপের থাকে, সেটা মানে সেটা মানুষ উচ্চস্বরে পাঠ করার মতো নয়। অনেকে বলে, আমি শুনেছি এরকম, পাঠ করলে মানে বুঝতেও পারা যায় না, মানেটা বুঝতে পারা যায়। আমি একটা আপনাকে একটা কবিতা, আমি আধুনিক কবিতা, এই আল্ট্রা মডার্ন কবিতায় আমি আপনাকে দেখাচ্ছি আর কি, ব্রত চক্রবর্তীর লেখা আর কি। এমনি যদি কবিতাটা পড়ে যান, কবিতাটার কিছুই মানে ভালো বোঝা যাবে না। পাথর সরিয়ে দিলেই শোধ, তারপর আবার পাথর সরালে আবার শোধ, এভাবেই যাওয়া, কখনো একটা না অনেকটা পাথর, ধৈর্যের চরম। ধীরে ধীরে পড়ুন। হ্যাঁ, আমি এটা বলছি আর কি, যে এমনি যদি প্লেন পড়েন আর কি, কখনো একটা না অনেকটা শোধ, সহজ স্বচ্ছন্দ নির্ভাস সেসব দিন। যেমন ধরুন এটা পড়ে কিছু মানেটা ভালো লাগছে না, কিন্তু এইটাকেই যখন আবৃত্তিকার পড়বেন তখন কিন্তু তার অর্থটা আপনার কাছে অনেকটাই স্পষ্ট হবে এবং এই কবিতাটার প্রতি আপনি আকৃষ্ট হবেন। যেমন দেখুন আমি এই কবিতাটা পড়ছি অন্যভাবে একটু। পাথর সরিয়ে দিলেই স্রোত, তারপরে আবার পাথর সরালেই আবার স্রোত, এভাবেই যাওয়া।
কখনো একটানা অনেকটা পাথর, ধৈর্যের চরম পরীক্ষা সেই সব দিন। কখনো একটানা অনেকটা স্রোত, বাহ, সহজ স্বচ্ছন্দ নির্ভার স্বস্তির সেসব দিন। এভাবেই যেতে হয়। কখনো বা জটিল সহাবস্থান, স্রোত আর পাথর একসঙ্গে। স্রোতের যেতে সময় লাগে, কেননা বুকে পাথরের ভার। তবু থেমে থাকা স্বভাবে নেই বলে স্রোত এগোয় বাহ, খুব ধীরে, সুন্দর। সন্তর্পণে, সব রকম সংঘর্ষ এড়িয়ে, পাথরের গা ঘেঁষে। এভাবেই যাচ্ছে। অসাধারণ কবিতা, একদম পুরো একটা জীবন, এটা জীবনটাকেই ধরুন এটা পাথর আর স্রোত দিয়ে হ্যাঁ, এমন ভাবে লিখেছে, টুকরো টুকরো কথা, সুন্দর, সুন্দর। খুব টুকরো টুকরো কথা। ভালো লাগলো কবিতাটা পড়লে পর মানে পাঠিয়ে দেবেন তো কবিতাটা পরে হোয়াটসঅ্যাপে, খুব ভালো লাগলো কবিতাটা, হ্যাঁ। সত্যি। আরেকটা পড়ে দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ, আধুনিক পড়ুন, কবিতা। পড়ুন, পড়ুন, পড়ুন। আরেকটা দেখাচ্ছি, মানে ধরুন আমরা প্রায় অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি। যারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা রবিবার একটু চেষ্টা করি, সারা সপ্তাহ যেহেতু অফিস থাকে, রবিবার একটু মানে একটু সাহিত্য আড্ডা নিয়ে চেষ্টা করি। তো যারা আপনারা আসতে চান, অনেকেই আমি জানিয়েছি ফোনে বা মেসেজ করে, কেউ আসতে পারছেন, কেউ পারছেন না। এরপরে আমি আসানসোল বা বাঁকুড়া থেকেও অনেকে আসবে বলেছেন, দেখা যাক কি হয়। তো শুনি কবিতা। হ্যাঁ, এটাও আমার লেখা নয়, মানে ওই আধুনিক কবিতার লেখা আছে। কবিতাটার নাম হচ্ছে প্রতিষ্ঠা, অশোক চট্টোপাধ্যায়ের লেখা। প্রতিষ্ঠা কি? কে চায় প্রতিষ্ঠা পেতে? দেবতা প্রতিষ্ঠা চায় না, দেবমূর্তি প্রতিষ্ঠিত হয়। জীবন প্রতিষ্ঠা পায় না, ফুলচন্দন মাখা ছবি প্রতিষ্ঠিত হয়। তাই যখনই কিছু গড়বে, তার ভিতটাকে ভেঙে দাও। যার ভিত আছে তার নড়াচড়া করে না। যখন কোনো কিছু ছবি আঁকবে, চোখগুলো উপড়ে নিয়ে বুকে বড় বড় জানালা বসিয়ে দাও। বাহ, আলো বাতাস আসবে, সব কিছু পরিষ্কার দেখা যাবে। প্রতিষ্ঠার দরকার নেই, প্রতিষ্ঠিতরা নড়াচড়া করে না। অসাধারণ, অসাধারণ। এই যে মানে নতুন কিছু বার্তা, সত্যি তাই। বাহ, খুব সুন্দর। শুনি এবার আর কটা দুটো কবিতা শুনে শেষ করব অনুষ্ঠান আপনার। এই যে এই পর্যন্ত পড়েছিলাম আর কি। আমাদের সঙ্গে কবি সুকুমার মণ্ডল রয়েছেন, ধন্যবাদ দাদা। দেখুন, আর একটা ছোট কবিতা পড়ছি, বিরহ। রাস্তার দুধার জুড়ে রাধাচূড়া গাছে তোমার গালের স্নিগ্ধ কোমলতা আছে। তাই আমি বসে থাকি পথের উপরে, যদি কোনো ফুল ঝরে পড়ে। তোমার চুলের গন্ধ বয়ে আনে প্রেমিক বাতাস, বেদনা মথিত দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় আমাকে সহসা। মনের গোপন ঘরে আলো জ্বলে, আলো নেভে, বিস্ময়ে হারিয়ে ফেলি ভাষা। তুমি এক আলোর প্রতিমা, তোমাকে খুঁজতে গিয়ে পার হই ম্লান দৃষ্টিসীমা। তবুও হয় না কাছে পাওয়া, তোমাকে উড়িয়ে নেয় ভিনদেশি দূরগামী হাওয়া। বাহ, ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি মূল্যবান সময় দিলেন আমাদের সাহিত্য আড্ডায়। এভাবেই আপনি আমাদের সমৃদ্ধ করে যান। আমাদের এই দুর্গাপুর শহর নিয়ে দু চার কথা বলে যান, আর এই শেষ কিছু একটা বলে অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করব। প্রায় 1 ঘন্টা আমরা অতিক্রম করেছি। তো দেখুন, দুর্গাপুর শহরে আমি অনেকদিন ধরে আছি। আচ্ছা, দিশারিরা কি লিখছেন একটু দেখে নিই। মালতীবালা বালিকা বিদ্যালয় শুনে জয় গোস্বামীকে চেনা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। জয় গোস্বামীর এইসব কবিতা প্রকৃত জয়ী কবি নন। জয় গোস্বামী হওয়ার জন্য যিনি যেসব কবিতা লিখে নিজেকে আবিষ্কার করেছেন, সেগুলো
বাচিকরা নেন না। হ্যাঁ না না, জয় গোস্বামীকে আমি বলছি না যে এই কবিতাটা তার মানে প্রধান কবিতা, তা নয়। মানে জয় গোস্বামী না সেটা ঠিক, প্রথমে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা কলেজে পড়ি, যখন আমরা কলেজে বাচিক হ্যাঁ শিল্পীরা না, যখন আমরা কলেজে পড়ি সেই সময় ব্রততির মুখে এই কবিতাটা প্রথম শুনেছিলাম মালতীবালা বালিকা বিদ্যালয়। তারপরে আগ্রহ জন্মেছিল। তখন জয় গোস্বামীর নাম শুনি আমরা। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি প্রথমে তো ছোট সময় তো আমরা তো ধরুন এত কবিকে অতটা চিনতাম না। চিনতাম না। ওই কবিতাটা এত ভালো লেগেছিল ব্রততির মুখে, তখন জয় গোস্বামীর নাম শুনেছিলাম। তারপর আমরা জয় গোস্বামীর কবিতা বিভিন্ন বই পড়েছি। আমি বলছি আবৃত্তিকাররা এইভাবে কোনো একটা কবিতা বলে কবিকে মানুষের কাছে পরিচিতি তৈরি করেন আর কি। যেমন ওই ব্রততির কবিতাটার জন্য আমি জয় গোস্বামীর প্রতি আগ্রহী হয়েছিলাম। জয় গোস্বামীর এই কবিতাটা যে বিরাট, মানে এই কবিতাটা তার মানে মেন কবিতা তা নয়। জয় গোস্বামী তো অবশ্যই অনেক ভালো ভালো কবিতা আছে, কিন্তু বলছি এই কবিতাটা পড়ে আমরা জয় গোস্বামীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম, এই কথাটা বলতে চাইছি আর কি। হ্যাঁ তাই বলুন দাদা। এমনি দুর্গাপুর তো আমি তো ধরুন 1995 সাল থেকে এখানে আছি। 95 সাল থেকে আমি এখানে শিক্ষকতা করছি। তাহলে আপনাকে দুর্গাপুরিয়ানি বলা যায়। হ্যাঁ, দুর্গাপুরিয়ানি বলা যায়। এমনি সাহিত্য জগতে কি বাড়ি কিনে মানে বাড়ি কিনা না, বাড়ি তৈরি, বাড়ি আগে ভাড়া বাড়ি থাকতাম, এখন আমি বাড়ি করেছি আর কি, ফুলঝোরে বাড়ি তৈরি করেছি। বাড়ি তৈরিও হয়ে গেল প্রায় 12-13 বছর। তো এখন ফুলঝোরেই থাকে? হ্যাঁ, ফুলঝোরে থাকি। আচ্ছা। আর এমনি দুর্গাপুরে এমনি আমাকে মানে আমার হচ্ছে কি কবি সাহিত্যিকদের সঙ্গে সেভাবে পরিচয় ছিল না প্রথম দিকে। এই কয়েক বছর ওই একটু ওই যে নিজামদার সংবেদন পত্রিকার মাধ্যমে কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচয়। আগে কবি সাহিত্যিকদের সঙ্গে খুব একটা পরিচয় ছিল না, আমি এমনি শিক্ষক হিসাবেই পরিচিত ছিলাম। তো যাই হোক, বর্তমানে দেখতে পাচ্ছি দুর্গাপুরে যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, এই সাংস্কৃতিক পরিমণ্ডলটা যথেষ্ট ভালো। আমাদের কলকাতাকে বাদ দিলে দুর্গাপুর একটা ভালো সাংস্কৃতিক পরিমণ্ডল আছে আর কি। এবং এখানে এই পরিমণ্ডলটাতে মিশছি এবং আমারও অবশ্যই ভালো লাগছে। সবসময় সময় দিতে পারি না, যেহেতু একটা স্কুলে শিক্ষকতা করি, সেই জন্য তো ধরুন আমাদের স্কুলেই ছুটি হয় 5টার পর। এই জন্য সব দিন সময় দিতে পারা যায় না। তারপরে ধরুন রবিবারটাতে হয় কি অনেক সময় সাংসারিক কাজ থাকে, সেই জন্য সময় দিতে পারা যায় না। আর আমরা তো ঠিক ধরুন মানে কি বলবো, সেই পার্ট টাইম মানে কবি, পার্ট টাইম কবি। মাঝে সাঝে কোনো একটা অনুষ্ঠানে যাই, আবার কোনো সময় ইচ্ছা গেলে 2-4টা লিখি, এই রকমের আর কি। মানে আমাদের মানে সাহিত্যে ওই ঘরে যা পড়া হয় এটাই, কিন্তু এর বাইরে একটা কিছু নিয়ে থাকা, এটা তো একটা এই যাপনটাও তো একটা ভালো। অন্য কিছুর থেকে আড্ডা দেওয়া বা অন্য কিছু পরনিন্দা পরচর্চা করার থেকে এই জিনিসটা নিয়ে থাকা তো ভালো। একটা যাপনটা অন্যরকম হচ্ছে। আমরা যারা সত্যি আমরা যারা লেখালেখি করে, আমরা তো কেউ শরীর শক্তি জয় এরকম হতে পারবো না, সেই আশা নিয়েও আসিনি। আমরা যে একটু অন্যরকম বাঁচবো, একটু অন্যরকম এসব নিয়ে থাকবো, এটাই আমাদের প্রাপ্তি। এছাড়া আর কি আছে? হ্যাঁ, এই যে চাহিদাটা আছে বলেই তো এইসব অনুষ্ঠানগুলোতে আসা, এইসব জিনিসগুলোতে যুক্ত থাকা, এগুলো ভালো লাগে বলেই এগুলোতে যুক্ত থাকা এবং আপনাদের সঙ্গেও পরিচয়। যাই হোক, এখানে এসে মানে আমার তো এবারে বেশ ভালো লাগলো। আমি তো এমনি সাধারণত খুব একটা কথাবার্তা মানে খুব বলি না। যে আমি খুব সরগরম নই, আপনি অনেক ভালো কথা বলেছেন। পরে আবার দেখবেন আমরা আবার ইউটিউবেও এটা দিয়ে দেবো। যেহেতু দেখুন, আমি এটা চালু করেছি আজ 3 বছর হয়ে গেল। সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে খুব মানে আজ আছে এই কাল নেই। এই যে ঝর্ণাদি সম্প্রতি চলে গেল, ঝর্ণাদির আমি একটা সাক্ষাৎকার নিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। তো আমি এই সাক্ষাৎকারগুলো নিয়ে, যেগুলো ফেসবুক থেকে আবার সাক্ষাৎকারগুলো 1 মাস পর ডিলিট হয়ে যায়, সেই জন্য আমি আমার একটা ইউটিউব করেছি, ইউটিউবে থেকে যায়। হ্যাঁ, সেই জন্য এইগুলো একটা চেষ্টা করছি, ভবিষ্যতে যদি দুর্গাপুর নিয়ে কেউ গবেষণা করে তাদের জন্য একটু সুবিধা হবে। এই 3 বছর ধরে, আমার প্রায় 3 বছর হতে চললো, অনেকে এসছে আমার এই সাক্ষাৎকার আড্ডায়। বহু বিশিষ্ট কবি, আরতি কুমার বসু থেকে শুরু করে, বিমান চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকে এসছেন, সকলেই সাক্ষাৎকার দিয়ে গেছেন। তো যাই হোক, খুব ভালো লাগলো। সকলে খুব ভালো থাকুন। আজকে পাঠকবাবুকেও আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। খুব ভালো থাকুন দাদা, এভাবেই আমাদের সমৃদ্ধ করে যান। আগামী দিনে আবার হয়তো কখনো দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।